হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো আমরা আবারও নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ক্লাস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। এই পর্যায়ে আমরা আলোচনা করব দেখো এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস বা ইভিএস এর উপর, যেখানে তোমাদের বিভিন্ন আপকামিং পরীক্ষা, বিশেষ করে পিএসসির যে সমস্ত পরীক্ষা বা ডাব্লিউবিপিএসসির যে সমস্ত এক্সাম তোমাদের সামনে আসছে বা আসবে আগামী দিনে, সেগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু ইভিএস এর এই কোশ্চেন গুলো তোমাদের জন্য রেখেছি। এবং ইভিএসটা এখন শুধুমাত্র ডাব্লিউবিপিএসসির পরীক্ষাতেই নয়, সেন্ট্রালের এক্সামগুলো যারা দিচ্ছ, বিশেষ করে সিজিএল, সিএইচএসএল এবং রেলওয়ে, আমরা দেখতে পেলাম যে সিজিএল, সিএইচএসএল কিন্তু প্রত্যেক বছরই এখন হচ্ছে, এবং রেলওয়েরও আম একই বছরে দুটো এক্সাম কিন্তু হয়েছে। ঠিক আছে? তো সেখানে কিন্তু ইভিএস থেকে কিন্তু তোমাদের বেশ ভালো মতো কোশ্চেন আসে। মানে আলাদা করে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর উপর টপিক মেনশন করাই থাকে কিন্তু সিলেবাসে। ঠিক আছে? তাহলে সিলেবাসে যখন এনভায়রনমেন্টাল স্টাডিজ এ আলাদা করে সেখানে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এনভায়রনমেন্ট থেকে তোমাদের ৩-৪ টে হলেও কোশ্চেন কিন্তু আসবে। তোমাদের কিন্তু সেই হিসেবে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। ওকে? তো আজকে আমরা ইভিএস এর আমাদের ১ম সেগমেন্টটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তারই 2nd পার্টটা নিয়ে আলোচনা করব। দেখো, সেখানে এমসিকিউ সেকশন নিয়ে আলোচনা করব, এবং যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আছে সেখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন এড করে দেব। ওকে? এখানে বাছাই করা কিছু কোশ্চেনই আমরা রেখেছি, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে রিপিটেশন হয়েছে ইয়ারলি। সেই ধরনের কোশ্চেনগুলোকে নিয়ে আমাদের কিন্তু এখানে রাখা রয়েছে ইভিএস এর 2nd পার্টে। ওকে? দেখো, চলে আসা যাক আজকে আমাদের এনভায়রনমেন্টের উপর আমাদের একটা ক্লাস অলরেডি হয়েছে। এটা 2nd ক্লাস। যারা এখনো অবধি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে আমাদের ক্লাস ভিডিওতে। যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলেই কিন্তু আমাদের ক্লাস ভিডিওগুলো পরপর পাবে। আর লাইক করে রাখবে, কারণ এখন থেকে কিন্তু নিয়মিত আমাদের ক্লাস ভিডিও তোমাদের জন্য আপলোড করা হবে। ওকে? বেশ, চলে আসবো দেখো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনে। Which movement was launched against the construction of a large dam on the Narmada River? তাহলে নর্মদা রিভারের উপর যে মুভমেন্টটা লঞ্চড হয়েছিল লার্জ ড্যাম কনস্ট্রাকশন করাকে কেন্দ্র করে, তাহলে সেই মুভমেন্টটার নাম কি? এক্ষেত্রেও তোমাদের 4টে অপশন দেখো দেওয়া রয়েছে। অপশন এ তে দেখো দেওয়া রয়েছে অ্যাপিকো মুভমেন্ট, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে চিপকো মুভমেন্ট, অপশন সি তে দেখো দেওয়া রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন, অ্যান্ড অপশন ডি তে দেখো দেওয়া রয়েছে তেহরি ড্যাম কনফ্লিক্ট। তাহলে যে মুভমেন্ট নর্মদা রিভারের উপর সংগঠিত হয়েছিল সেটা কিন্তু হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। ওকে? এবং যে ড্যামের উপর, যে লার্জ ড্যামের কনস্ট্রাকশনকে কেন্দ্র করে সে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে সর্দার সরোবর ড্যাম। সো রাইট আনসার ইজ অপশন সি। আমরা অপশন সি এর পাশে টিক মার্ক করে নেব, এবং ড্যামটার নাম আমরা মেনশন করে নেব। দেখো, সর্দার সরোবর ড্যাম। ওকে? সো নর্মদা বাঁচাও আন্দোলন, যে নর্মদা রিভারের উপর যে ড্যামকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে সর্দার সরোবর ড্যাম। ওকে? মেধা পাটকারের নাম উঠে আসে, আমরা পরবর্তী কোশ্চেনে পেয়ে যাব, যার জন্য আলাদা করে এখানে আর অ্যাক্টিভিস্টদের নাম মেনশন করলাম না। নেক্সট চলে আসবো দেখো আমরা পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে দেখো দেওয়া রয়েছে দ্য অ্যাপিকো মুভমেন্ট হুইচ ইজ দ্য সাদার্ন ভার্সন অফ চিপকো মুভমেন্ট অর্গানাইজড ইন হুইচ স্টেট ইন 1983। তাহলে 1983 তে যে অ্যাপিকো মুভমেন্ট সংগঠিত হয়েছিল, সারদান, যেটা চিপকো মুভমেন্টের সারদার্ন ভার্সন ছিল, যেটা কোন 1983 তে কোন স্টেটে সেটা অরিজিনেটেড হয়েছিল? তাহলে অ্যাপিকো মুভমেন্ট, যেটা চিপকো মুভমেন্টের সার্দার্ন ভার্সন, সেটা কোন স্টেটে অরিজিনেটেড হয়েছিল 1983 তে? এখানে 4টে অপশন পাবে। দেখো, এটাও তাই, ওই যে গাছকে কেন্দ্র করে, গাছ বাঁচানোকে কেন্দ্র করে আন্দোলন সংগঠিত হয়। ঠিক আছে? 4টে অপশন। অপশন এ তে দেখো রয়েছে কেরালা, অপশন বি তে রয়েছে কর্ণাটকা, অপশন সি তে রয়েছে তামিলনাড়ু, অ্যান্ড অপশন ডি তে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে, দেখো, অপশন বি কর্ণাটকা। কর্ণাটকার উত্তর কন্নড় ডিস্ট্রিক্টে এটা কিন্তু সংগঠিত হয়েছিল অ্যাপিকো মুভমেন্ট 1983 তে। ওকে? গাছকে রক্ষা করা, ফরেস্টকে রক্ষা করা এবং নতুন ট্রিকে গ্রো করা।
ওকে, সো আমরা এখানে লিখে রাখবো টু সেভ দ্য ফরেস্ট। তাহলে গাছকে রক্ষা করাটাই কিন্তু ছিল হচ্ছে এই মুভমেন্টের মেন অবজেক্টিভ বা মেন উদ্দেশ্য। ওকে, নেক্সট দেখো চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে হু ওয়াজ আ প্রমিনেন্ট লিডার অফ দ্য চিপকো মুভমেন্ট। তাহলে চিপকো মুভমেন্টের প্রমিনেন্ট লিডার কে ছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এতে দেখো রয়েছে মেধা পাটকার, অপশন বিতে রয়েছে দেখো সুন্দরলাল বহুগুণা, অপশন সিতে রয়েছে দেখো বাবা আমটে, অ্যান্ড অপশন ডিতে রয়েছে দেখো বন্দনা শিবা। তাহলে চিপকো মুভমেন্টের প্রমিনেন্ট লিডার কে ছিলেন? না মেধা পাটকার, না সুন্দরলাল বহুগুণা, না বাবা আমটে, না বন্দনা শিবা। এক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো সঠিক উত্তর হবে হচ্ছে দেখো সুন্দরলাল বহুগুণা। ওকে, তাহলে চিপকো মুভমেন্টের প্রমিনেন্ট লিডার কে ছিলেন? না অপশন বি সুন্দরলাল বহুগুণা। তো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট দেখো আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে দ্য সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন 1973 ইন হুইচ স্টেট টু প্রোটেক্ট আ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ফ্রম আ হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। তাহলে কোন নিরক্ষীয় অরণ্যকে প্রোটেক্ট করবার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য সেখানে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি হচ্ছে তার এগেনস্টে সেভ সাইলেন্ট ভ্যালি যে মুভমেন্ট সেটা সংগঠিত হয়েছিল 1973-তে। এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে উত্তরাখণ্ড, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে রাজস্থান, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে কর্ণাটকা, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে কেরালা। তাহলে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট 1973 এর সঙ্গে যে স্টেট যুক্ত ছিল সেটা হচ্ছে কিন্তু দেখো Here right answer is option D কেরালা। সো অপশন ডি কেরালার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে হু অথর্ড দ্য বুক সাইলেন্ট স্প্রিং। তাহলে সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে ছিলেন? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এতে রয়েছে ফ্র্যাঙ্ক থোন, অপশন বিতে রয়েছে দেখো রেমন্ড এল ব্রায়ান্ট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে র্যাচেল কার্সন, অ্যান্ড অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে রয় র্যাপাপোর্ট। তাহলে সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে ছিলেন? না সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন সি র্যাচেল কার্সন। তো সাইলেন্ট স্প্রিং বইটির লেখক যিনি ছিলেন তিনি কিন্তু হচ্ছেন র্যাচেল কার্সন। ওকে, বেশ, নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে। দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ বিষ্ণুই মুভমেন্ট। তাহলে বিষ্ণুই একটা উপজাতি, তাদের যে মুভমেন্ট সংগঠিত হয়েছিল সেই বিষ্ণুই মুভমেন্টের সঙ্গে কার নাম উঠে আসে? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এতে রয়েছে অমৃতা দেবী, অপশন বিতে রয়েছে গৌরা দেবী, অপশন সিতে রয়েছে গোবিন্দ সিং রাওয়াত, অ্যান্ড অপশন ডিতে রয়েছে শামশের সিং বিস্ট। তাহলে বিষ্ণুই মুভমেন্টের সঙ্গে এক্ষেত্রে কাদের নাম উঠে আসে? কোন পার্সোনালিটির নাম উঠে আসে? না দেখো সঠিক উত্তর হবে অপশন এ অমৃতা দেবী। তো অমৃতা দেবীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। দেখো বিষ্ণুই মুভমেন্ট এটা কিন্তু সংগঠিত হয়েছিল রাজস্থানে। ঠিক আছে, প্রায় 363 বিষ্ণুই ভিলেজ ছিল যেখানে তারা তাদের খেজুর গাছ, খেজুরি ট্রিকে বাঁচানোর জন্য, ঠিক আছে, তাদের কেটে মানে ইল্লিগালি কাটা হচ্ছিল সেই গাছকে বাঁচানোর জন্য সেখানকার বিষ্ণুই ট্রাইবরা আন্দোলন করেছিলেন এবং প্রায় 363 বিষ্ণুই ভিলেজার্সরা তারা এই আন্দোলন সংগঠিত করেছিলেন অমৃতা দেবীর নেতৃত্বে। আর এটা কিন্তু সংগঠিত হয়েছিল হচ্ছে রাজস্থানে। সো বিষ্ণুই মুভমেন্টের সাথে কোন স্টেটের নাম উঠে আসে? না আমরা স্টেটটা মেনশন করে দিচ্ছি, দেখো রাজস্থান। ওকে, তাহলে রাজস্থানের সাথে বিষ্ণুই মুভমেন্টের নাম উঠে আসে এবং তারা কিসের জন্য সেটা করেছিল? না সেখানকার প্রোটেক্ট স্যাক্রেড খেজুরি ট্রিজ
ফ্রম বিং ফেল্ড, মানে পবিত্র খেজুর গাছকে সেটাকে বাঁচানোর জন্য তারা কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছিল। ওকে, বেশ। যদি কোনো কারণে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসে, যার জন্য আমরা একটু মেনশন করে দিচ্ছি অবজেক্টিভ বলে, উদ্দেশ্য কি ছিল। দেখো, স্যাক্রিফাইস their lives to protect sacred খেজুরিস trees. From being felled. দেখো, sacrifice their lives to protect sacred খেজুরিস trees from being felled. ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 7। দেখো, কোশ্চেন নাম্বার 7-এ বলেছে চিপকো মুভমেন্ট স্টার্টেড ফ্রম হুইচ স্টেট। তাহলে চিপকো মুভমেন্ট কোন স্টেট থেকে শুরু হয়েছিল? এক্ষেত্রে চারটে অপশন। অপশন এ তে রয়েছে উত্তরাখণ্ড, অপশন বি তে রয়েছে ছত্তিশগড়, অপশন সি তে রয়েছে পাঞ্জাব, অ্যান্ড অপশন ডি তে রয়েছে দেখো ঝাড়খণ্ড। তাহলে চিপকো মুভমেন্ট কোন স্টেট থেকে শুরু হয়েছিল? না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন এ উত্তরাখণ্ড। তো অপশনে উত্তরাখণ্ডের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। তাহলে চিপকো মুভমেন্ট কোন স্টেট থেকে শুরু হয়েছিল? না, সঠিক উত্তর হবে হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, দেখো নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 8। দেখো, কোশ্চেন নাম্বার 8-এ আছে হুইচ এনভায়রনমেন্টাল মুভমেন্ট রেফার টু অ্যাজ গ্রিড গ্রেম পলিটিক্যাল পপুলিজম বাই দ্য এনভায়রনমেন্টালিস্ট। তাহলে এদের মধ্যে কোন এনভায়রনমেন্টাল মুভমেন্ট রেফার করা হয় দেখো রাজনীতিবিদদের লোভ সন্তুষ্টির খেলা হিসেবে? ঠিক আছে, এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ তে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন, অপশন বি তে রয়েছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, অপশন সি তে রয়েছে অ্যাপিকো মুভমেন্ট, অ্যান্ড অপশন ডি তে রয়েছে জঙ্গল বাঁচাও আন্দোলন। তাহলে এদের মধ্যে কোন এনভায়রনমেন্টাল মুভমেন্ট গ্রিড গ্রেম পলিটিক্যাল পরিবেশবাদীদের দ্বারা লোভের খেলা নামে পরিচিত ছিল? না, সঠিক উত্তর হবে কিন্তু দেখো জঙ্গল বাঁচাও আন্দোলন, যেটা 1980s বিহারের সিংভূম, এখন বর্তমানে সেটা ঝাড়খণ্ডে রয়েছে, সেখানে সংগঠিত হয়েছিল। ওকে, আমরা এখানে সালটা মেনশন করে দিচ্ছি 1980s ইন সিংভূম, ঝাড়খণ্ড। দেখো 1980s at সিংভূম ইন ঝাড়খণ্ড। ওকে, দেখো নেক্সট চলে আসবো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজি। এখানে কিন্তু একটা ক্রোনোলজি আছে, যেখানে কিন্তু তোমাদেরকে সঠিকটা বার করতে হবে। ঠিক আছে, দেখো অপশন এ জঙ্গল বাঁচাও আন্দোলন, ঠিক আছে, অপশন বি নর্মদা বাঁচাও মুভমেন্ট, অপশন সি অ্যাপিকো মুভমেন্ট, অপশন ডি চিপকো মুভমেন্ট। কোড দেখো দেওয়া আছে এ বি সি ডি, বিতে দেওয়া আছে ডিবিএসি, সিতে দেওয়া আছে ডিসিএবি, ডিতে দেওয়া আছে এবিসিডি। তাহলে কারেক্ট ক্রোনোলজি কি হবে? ঠিক আছে, সঠিক ক্রোনোলজি দিয়ে সাজাতে বলেছে, কোনটি আগে হয়েছিল আগে থেকে পরে। ঠিক আছে, দেখো চিপকো মুভমেন্ট সংগঠিত হয়েছিল 1973-তে। অ্যাপিকো মুভমেন্ট সংগঠিত হয়েছিল, দেখো আমরা এখানে পাশে মেনশন করে দিচ্ছি সালটা, অ্যাপিকো মুভমেন্ট সংগঠিত হয়েছিল হচ্ছে 1983-তে।
দেখো নর্মদা বাঁচাও মুভমেন্ট যেটা সংগঠিত হয়েছিল হচ্ছে ১৯৮৫-তে। আর জঙ্গল বাঁচাও আন্দোলন দেখো সংগঠিত হয়েছিল, আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে 1980s-এ। ওকে, তাহলে জঙ্গল বাঁচাও আন্দোলন 1980s, নর্মদা বাঁচাও আন্দোলন 1985, অ্যাপিকো মুভমেন্ট 1983 অ্যান্ড চিপকো মুভমেন্ট 1973। তাহলে কারেক্ট ক্রোনোলজি এর মধ্যে কোনটা? কোড দেখো এ বি সি ডি, বি দেখো ডিবিএসি, সি দেখো ডিসিএবি অ্যান্ড অপশন ডি তে রয়েছে এবিসিডি। এক্ষেত্রে কিন্তু সঠিক কোড হবে কিন্তু দেখো ডিসিএবি, মানে চিপকো মুভমেন্ট, অ্যাপিকো মুভমেন্ট, জঙ্গল বাঁচাও, দেন নর্মদা বাঁচাও। ওকে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন সি এর পাশে কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, বেশ। দেখো নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ স্টার্টেড ইন 1973 টু সেভ দ্য এভারগ্রিন টপিক্যাল ফরেস্ট ইন দ্য পালাক্কাড় ডিস্ট্রিক্ট অফ কেরালা? তাহলে 1973-এ এভারগ্রিন মানে হচ্ছে তোমার এভারগ্রিন টপিক্যাল ফরেস্ট মানে নিরক্ষীয় অরণ্য, ঠিক আছে? নিরক্ষীয় অরণ্য, ক্রান্তীয় নিরক্ষীয় অরণ্যকে চিরহরিত অরণ্য আ তাকে সেভ করবার জন্য, প্রোটেক্ট করবার জন্য কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার নাম কি? এক্ষেত্রেও ৪ টে অপশন। অপশন এ তে দেখো রয়েছে চিপকো মুভমেন্ট, অপশন বি তে দেখো রয়েছে হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন, অপশন সি তে দেখো রয়েছে হচ্ছে সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট অ্যান্ড অপশন ডি তে দেখো রয়েছে অ্যাপিকো মুভমেন্ট। তাহলে কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে এভারগ্রিন টপিক্যাল ফরেস্টকে সেভ করবার জন্য কোন আন্দোলন সংগঠিত হয়েছিল? এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হচ্ছে দেখো সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, যেটা কেরালার পালাক্কাড় ডিস্ট্রিক্টে সংগঠিত হয়েছিল। এটা হচ্ছে এখানকার এভারগ্রিন ফরেস্টকে রক্ষা করবার জন্য। দেখো সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। ওকে, বেশ। নেক্সট চলে আসবো দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ বলেছে হুইচ মুভমেন্ট ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া? তাহলে এদের মধ্যে কোন মুভমেন্টটি প্রথম পরিবেশ আন্দোলন নামে পরিচিত ছিল? তাই তো, এক্ষেত্রেও ৪ টে অপশন। অপশন এ তে দেখো দেওয়া রয়েছে চিপকো মুভমেন্ট, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, অপশন সি তে দেখো দেওয়া রয়েছে বিষ্ণুই মুভমেন্ট অ্যান্ড অপশন ডি তে দেখো দেওয়া রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন। তাহলে এদের মধ্যে কোন আন্দোলনটি প্রথম পরিবেশ আন্দোলন নামে পরিচিত? তাই তো, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে বিষ্ণুই মুভমেন্ট। কারণ বিষ্ণুই মুভমেন্ট সংগঠিত হয়েছিল আরো অনেক আগে, মানে 1730s-এ, এবং এটা কনসিডার করা হয় ইন্ডিয়ার প্রথম এনভায়রনমেন্টাল মুভমেন্ট। সো রাইট আনসার ইজ অপশন সি বিষ্ণুই মুভমেন্ট। আমরা বিষ্ণুই মুভমেন্টের পাশে টিকমার্ক করে নেব এবং তার সাথে সাথে এটাও লিখে নেব যে ইট কনসিডার্ড India's first environmental movement. Okay, বেশ। নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12-এ বলেছে দ্য চিপকো মুভমেন্ট লেড বাই সুন্দরলাল বহুগুণা এম টু প্রোটেক্ট হুইচ ন্যাচারাল রিসোর্সেস? তাহলে চিপকো মুভমেন্ট যেটা সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন, তার লক্ষ্য কি ছিল? কোন ন্যাচারাল রিসোর্সকে প্রোটেক্ট করা তার লক্ষ্য ছিল? তাই তো, এক্ষেত্রেও ৪ টে অপশন। অপশন এ তে রয়েছে ওয়াটার, অপশন বি তে রয়েছে ফরেস্ট, অপশন সি তে রয়েছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড অপশন ডি তে রয়েছে সয়েল।
তাহলে চিপকো মুভমেন্ট যেটা নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, তার লক্ষ্য কি ছিল? কোন ন্যাচারাল রিসোর্সকে প্রোটেক্ট করে না? এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন বি, ফরেস্ট। তো ফরেস্টকে রক্ষা করা বা ফরেস্টকে প্রোটেক্ট করাটাই ছিল তার লক্ষ্য। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 13 এ বলেছে হুইচ এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেধা পাটিকার অ্যান্ড দ্য নর্মদা রিভার। তাহলে এদের মধ্যে কোন এনভায়রনমেন্টাল মুভমেন্ট বা পরিবেশ আন্দোলন মেধা পাটেকার এবং নর্মদা রিভারের সাথে অ্যাসোসিয়েটেড? চারটে অপশন। অপশন এ নর্মদা বাঁচাও আন্দোলন, অপশন বি চিপকো মুভমেন্ট, অপশন সি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অ্যান্ড অপশন ডি সেভ দ্য টাইগার মুভমেন্ট। তাহলে মেধা পাটেকার নর্মদা রিভারের সাথে যে পরিবেশ আন্দোলন যুক্ত ছিল সেটা হচ্ছে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন। দেখো আমরা বলেছিলাম তখন নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে আমাদের একটা কোশ্চেন ছিল, সেখানে একটা ইনফরমেশন ছিল মেধা পাটেকারকে নিয়ে। সেই ইনফরমেশনটা আমরা বললাম আমরা পরবর্তী কোশ্চেনে রেখেছি। দেখো আমাদের সেই কোশ্চেনটাই তাই ছিল, যেখানে মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তার আনসার কিন্তু তোমরা পেয়ে গেলে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এ রয়েছে দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ইন কেরালা এম টু প্রোটেক্ট হুইচ ইকোসিস্টেম। তাহলে কেরালা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোন ইকোসিস্টেমকে প্রোটেক্ট করবার জন্য ছিল? চারটে অপশন। অপশন এ ডেজার্ট, অপশন বি ফরেস্ট, অপশন সি ওয়েটল্যান্ড অ্যান্ড অপশন ডি ট্রপিক্যাল রেন ফরেস্ট। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন ডি, ট্রপিক্যাল রেন ফরেস্ট। সো সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কেরালাতে যেটা ছিল তার উদ্দেশ্য এই লক্ষ্যই ছিল হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্টকে প্রোটেক্ট করা। আমরা অপশন ডি এর পাশে টিক মার্ক করি। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ বলেছে হু লেড দ্য সেভ দ্য ভাগীরথী অ্যান্ড স্টপ দ্য তেহেরি ড্যাম মুভমেন্ট। তাহলে এদের মধ্যে কে তেহেরি ড্যাম মুভমেন্টের সঙ্গে যুক্ত, যেটা ভাগীরথী সেভ দ্য ভাগীরথী নামেও পরিচিত? ঠিক আছে, ভাগীরথী বাঁচাও, কারণ তেহেরি ড্যাম হচ্ছে ভাগীরথীর উপরই। চারটে অপশন। অপশন এ সুন্দরলাল বহুগুণা, অপশন বি মেধা পাটকর, অপশন সি অমৃতা দেবী অ্যান্ড অপশন ডি বন্দনা শিবা। তাহলে তেহরি ড্যাম মুভমেন্টের সাথে দেখো যার নাম যুক্ত তিনি কিন্তু হচ্ছে সুন্দরলাল বহুগুণা। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন এর পাশে টিক মার্ক করে দিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। হুইচ মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোটেকশন অফ গঙ্গা রিভার। তাহলে এদের মধ্যে কোন মুভমেন্ট গঙ্গা রিভারকে প্রোটেকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড? তাই তো, এক্ষেত্রেও দেখো চারটে অপশন। অপশন এ গঙ্গা অ্যাকশন প্ল্যান, অপশন বি সেভ দ্য গ্যাঞ্জেস মুভমেন্ট, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে গঙ্গা রিভার প্রোটেকশনের সাথে এদের মধ্যে কোন মুভমেন্ট অ্যাসোসিয়েটেড? না সঠিক উত্তর হবে হচ্ছে দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং সেভ দ্য গ্যাঞ্জেস মুভমেন্ট, এই দুটোই কিন্তু গঙ্গা রিভার প্রোটেকশনের সাথে অ্যাসোসিয়েটেড। সো হিয়ার অপশন সি বোথ এ অ্যান্ড বি আর দ্য রাইট আনসার। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, দেখো কিছু সোজা কোশ্চেন আমরা রেখেছি। কোশ্চেন নাম্বার 17 এ দেখো দ্য সেভ দ্য টাইগার মুভমেন্ট এম টু প্রোটেক্ট হুইচ স্পেসিস। তাহলে টাইগার মুভমেন্টের লক্ষ্য কি ছিল? কোন স্পেসিসকে প্রোটেক্ট করা? চারটে অপশন, বুঝতেই পারছো কি হবে উত্তর। অপশন এ এলিফ্যান্ট, অপশন বি টাইগার, অপশন সি রাইনো অ্যান্ড অপশন ডি লায়ন। তাহলে টাইগার মুভমেন্টের এম বা তার যেটা লক্ষ্য ছিল কোন স্পেসিসকে প্রোটেক্ট করে না, সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন বি টাইগার। সো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ বলেছে হু ইজ আ প্রমিনেন্ট এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য চিপকো মুভমেন্ট। তাহলে এদের মধ্যে কোন প্রমিনেন্ট পরিবেশবিদ যিনি চিপকো মুভমেন্টের সাথে সম্পর্কিত ছিলেন? চারটে অপশন। অপশন এ সুন্দরলাল বহুগুণা, অপশন বি তে দেখো রয়েছে মেধা পাটকার, অপশন সি বন্দনা শিবা অ্যান্ড অপশন ডি অমৃতা দেবী। এক্ষেত্রে কিন্তু চিপকো মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে সুন্দরলাল বহুগুণা।
সো অপশন এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 19 বলেছে দ্য বিষ্ণই মুভমেন্ট ওয়াজ লেড বাই হুইচ কমিউনিটি ইন রাজস্থান। তাহলে বিষ্ণই মুভমেন্ট কোন কমিউনিটি রাজস্থানে তারা মুভমেন্টটিকে লিড করেছিল? চারটে অপশন। অপশন এ বিষ্ণই কমিউনিটি, অপশন বি রাজপুত কমিউনিটি, অপশন সি গুজ্জর কমিউনিটি অ্যান্ড অপশন ডি যাদব কমিউনিটি। সঠিক উত্তর হবে কিন্তু দেখো বিষ্ণই মুভমেন্ট লেড বাই বিষ্ণই কমিউনিটি। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে বলেছে দ্য চিপকো মুভমেন্ট ওয়াজ ইন্সপায়ার্ড বাই হুইচ ইন্টারন্যাশনাল মুভমেন্ট। তাহলে চিপকো মুভমেন্ট কোন ইন্টারন্যাশনাল মুভমেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েছিল? চারটে অপশন। অপশন এ গ্রিন পিস মুভমেন্ট, অপশন বি এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন দ্য ইউএসএ, অপশন সি চিপকো মুভমেন্ট ইন নেপাল অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে চিপকো মুভমেন্ট কোন ইন্টারন্যাশনাল মুভমেন্ট থেকে ইন্সপায়ার করে হয়েছিল? না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো দেখো চিপকো মুভমেন্ট কোনো ইন্টারন্যাশনাল মুভমেন্ট থেকে ইন্সপায়ার হয়নি, না গ্রিন পিস না এনভায়রনমেন্টাল মুভমেন্ট। ওকে, সো হিয়ার অপশন ডি নোটা ইজ দ্য রাইট আনসার। কোনো দেশ থেকেই বা কোনো দেশের মুভমেন্ট থেকে ইন্সপায়ার হয়নি। দেখো নেক্সট চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ বলেছে প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চড অন। দেখো প্রজেক্ট টাইগার কবে লঞ্চ হয়েছে? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এতে রয়েছে মে 2 1974, অপশন বি এ রয়েছে এপ্রিল 1 1973, অপশন সি এ রয়েছে এপ্রিল 2 1973, অপশন ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে টাইগার প্রজেক্ট কবে লঞ্চ হয়েছিল? না, দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু দেখো প্রজেক্ট টাইগার, যেটা প্রাইম মিনিস্টার হচ্ছে ইন্দিরা গান্ধীর টাইমে তার গভর্নমেন্টের সময় তৈরি হয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগারের পপুলেশনকে কনজার্ভ করা এবং সেটা আরো বেশি বাড়ানোটাই তার মেন উদ্দেশ্য ছিল। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে দেখো এপ্রিল 1 1973। So Project Tiger was launched on April 1 1973 due to the government Prime Minister of Indira Gandhi এবং টু কনজার্ভ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার পপুলেশন। দেখো আমরা নেক্সট চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে। আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 22। দেখো কোশ্চেন নাম্বার 22-তে বলা আছে প্রজেক্ট এলিফ্যান্ট ওয়াজ লঞ্চড ইন। তাহলে প্রজেক্ট এলিফ্যান্ট কবে লঞ্চড হয়েছিল? ওকে, এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। দেখো অপশন এ 1991, অপশন বি 1993, অপশন সি 1992 অ্যান্ড অপশন ডি 1990। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে দেখো প্রজেক্ট এলিফ্যান্ট কিন্তু লঞ্চড হয়েছিল ফেব্রুয়ারি 1992। সো 1992 এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। আর এটা কিন্তু ছিল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। তাহলে আমরা কিন্তু এখানে অবশ্যই মেনশন করে দেবো এটা কোন মিনিস্ট্রির আন্ডারে ছিল, কারণ একটা বিষয় থেকে কিন্তু একাধিক কোশ্চেন বা সেই ওরিয়েন্টেড কিন্তু একাধিক কি কি হতে পারে কোশ্চেন, সেটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার। কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু এখন যেরকমভাবে কোশ্চেন আসছে তাতে কিন্তু এরকম টাইপ অফ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আর এরপর তো তোমাদের সিলেবাস বিভিন্ন পরীক্ষাতে চেঞ্জ হতেই পারে, ঠিক আছে? তো সেটা কোন পরীক্ষাতে কি কি নোটিফিকেশন আসছে না আসছে সেই ওরিয়েন্টেড আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও আসবে। তাই তোমরা কিন্তু নিয়মিত দেখতে থাকো টিসিএস মান্ত্রা। ওকে, দেখো আমরা এখানে মিনিস্ট্রি মেনশন করে দেব, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। ওকে, দেখো এই প্রজেক্ট এলিফ্যান্ট এটার লক্ষ্যটা কি ছিল? মানে এটা স্পন্সার্ড একটা স্কিম, যেটার ডিজাইনই করা হয়েছিল ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়া প্রত্যেকটা স্টেটে যে এলিফ্যান্টস রয়েছে তাদের যে হ্যাবিটেটস, তাদের মাইগ্রেটরি করিডোরস তৈরি করা, প্রোটেক্ট করা, সেই লং টার্ম সার্ভাইভাল করা এলিফ্যান্টসদের, তাদের পপুলেশন করা, ম্যানেজ করা এবং হিউম্যান এলিফ্যান্টের যে একটা কনফ্লিক্ট রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে হাতি জনবহুল এলাকায় ঢুকে পড়ে বা জনবসতিপূর্ণ স্থানে ঢুকে পড়ে আক্রমণ করে। তো এই যে কনফ্লিক্ট সেগুলোকে
রিডিউস করা এবং তার পাশাপাশি হচ্ছে মাইগ্রেটরি করিডোরস তৈরি করা এবং প্রোটেক্ট করা এশিয়ান এলিফ্যান্টসকে। ওকে? সো তার উদ্দেশ্যেই কিন্তু প্রজেক্ট এলিফ্যান্ট মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের আন্ডারে 1992 তে লঞ্চড হয়। নেক্সট চলে আসবো দেখো আমরা কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 তে কি বলেছে দেখো, দ্য সেভ দ্য ভাগীরথী মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিভার? তাহলে ভাগীরথী মুভমেন্ট, ভাগীরথীকে সেভ করো, এই মুভমেন্ট অ্যাসোসিয়েটেড কোন রিভারের সাথে রিলেটেড? তাহলে কোশ্চেন থেকেই বুঝতে পারছো যে তাহলে অবশ্যই এটা ভাগীরথীর সাথে রিলেটেড হবে। ঠিক আছে? আমাদের সবসময় যে ঘুরিয়ে কোশ্চেন আসবে তা নয়, কিছু ইজি কোশ্চেনও থাকে। ঠিক আছে? তা আমরা এখানে সমস্ত রকম টাইপ অফ কোশ্চেনই তোমাদের জন্য রেখেছি। যাতে তোমরা আইডিয়া করতে পারো যে কিরকম টপিক দিতে পারে তোমাদের পরীক্ষায়। ওকে? ৪ টে অপশন, অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি ভাগীরথী অ্যান্ড অপশন ডি অলকানন্দা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি ভাগীরথী। সো অপশন সি ভাগীরথীর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 এ বলেছে হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য চিপকো মুভমেন্ট? তাহলে চিপকো মুভমেন্টের ফাউন্ডার কে ছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? এক্ষেত্রেও ৪ টে অপশন। অপশন বি, অপশন এ সুন্দরলাল বহুগুণা, অপশন বি চণ্ডীপ্রসাদ ভাট, অপশন সি বোথ এ অ্যান্ড বি অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে চিপকো মুভমেন্টের ফাউন্ডার কে ছিলেন না, এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে এটাও কিন্তু গাছ কাটারই প্রতিবাদে হয়েছিল এবং এটা উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু লঞ্চড হয়েছিল 1970s এর টাইমে। চিপকো মুভমেন্টটা শুরু হয়েছিল কিন্তু আন্ডার দ্য গাইডেন্স অফ স্পিরিচুয়াল লিডার চণ্ডীপ্রসাদ ভাট, কিন্তু অ্যাকচুয়ালি তার ফাউন্ডার ছিলেন কিন্তু সুন্দরলাল বহুগুণা। ওকে? সো উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে আরও অনেক এনভায়রনমেন্টালিস্টরা তারা কিন্তু যুক্ত হন। ঠিক আছে? লোকাল গ্রাসরুট লেভেলের অর্গানাইজার লাইক গৌরা দেবী তারা কিন্তু যুক্ত হন, কিন্তু ফাউন্ডার কিন্তু অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। আর এই আন্দোলনটা হয়েছিল, আমরা একটু মেনশন করে দেব দেখো, উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্ট। ওকে? নেক্সট চলে আসবো দেখো আমরা কোশ্চেন নাম্বার 25। দেখো কোশ্চেন নাম্বার 25 এ বলেছে দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ওয়াজ লেড বাই হুইচ অর্গানাইজেশন? তাহলে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোন অর্গানাইজেশন এগিয়ে নিয়ে গেছিলেন? এক্ষেত্রেও ৪ টে অপশন। অপশন এ তে রয়েছে দেখো কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ, অপশন বি ফ্রেন্ডস অফ দ্য আর্থ, ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, অপশন সি গ্রিন পিস অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। দেখো আমরা জানি যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের সাথে যে জায়গার নাম উঠে আসে সেটা হচ্ছে কেরালা, কেরালা সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট। ওকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই মুভমেন্টের সাথে যে অর্গানাইজেশন যুক্ত ছিল সেই অর্গানাইজেশন হচ্ছে কিন্তু কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন এর পাশে দেখো টিক মার্ক করে নিলাম। ওকে? নেক্সট অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এনভায়রনমেন্টের উপরে। Question number 26. The Bhopal gas tragedy 1984 occurred in which country? তাহলে বিখ্যাত ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 ভোপালের কার্বাইড কারখানায়, ইউনিয়ন কার্বাইড কারখানায় যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, গ্যাস লিক হয়েছিল মিথাইল আইসোসায়ানেট, তার ফলে যে ভোপালে একটা বিশাল বড় ডিজাস্টার, এবং যে ডিজাস্টার আজও পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম বাহিত হয়ে যাচ্ছে। সেই তার যে ক্ষতিকারক যে রাসায়নিক যে নিষ্কাশন হয়েছিল তার ফলে তার যে প্রভাব সেটা এখনো কিন্তু ভোপালের মানুষজন এবং সারাউন্ডেড এরিয়ার সমস্ত কিন্তু তারা আজও সাফারার। ওকে? তো ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে হয়েছিল? এমপিতে, ইন্ডিয়া, এই কোন দেশে হয়েছিল? ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের ৪ টে অপশন, আমরা প্রথমেই আনসারটা বলে দিলাম। অপশনটা একবার দেখে নেব। অপশন এ ইন্ডিয়া, অপশন বি ইউএসএ, অপশন সি ইউকে অ্যান্ড অপশন ডি জাপান। ওকে? এই ধরনের ডিজাস্টার রিলেটেড ইনসিডেন্ট অনেক কান্ট্রিতে হয়েছে, কিন্তু ইন্ডিয়ার এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি কিন্তু খুবই সিগনিফিকেন্ট, মানে আজও এই মানে এই ট্র্যাজেডির ভয়াবহতার কথা কিন্তু বলা হয়।
ঠিক আছে? কারণ প্রজন্মের পর প্রজন্ম সেই তার যে বিষ এখনো কিন্তু বহন করে চলেছে। তো রাইট আনসার বুঝতেই পারছো তোমরা, ইন্ডিয়া। নেক্সট দেখো, আমরা যেটা বলছিলাম যে ডিজাস্টার কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে এবং নিউক্লিয়ার ডিজাস্টার হুইচ ইজ ভেরি ভেরি ফাটাল। দেখো কোশ্চেন নাম্বার 27 এ রয়েছে, দ্য চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার 1986 অকার্ড ইন হুইচ কান্ট্রি। তাহলে চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার যেটা 1986 তে হয়েছিল সেটা কোন দেশে হয়েছিল? এরকম ডিজাস্টার তুলে তুলে মানে কোন কান্ট্রিতে হয়েছিল এবং কোন ইয়ারে হয়েছিল সেই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে। ঠিক আছে? এটা ওয়ান লাইনার কোশ্চেন হিসেবেও থাকতে পারে অথবা স্টেটমেন্ট ওরিয়েন্টেড হিসেবেও থাকতে পারে। তো যেরকমই থাকুক না কেন তোমরা কিন্তু ওই যেখানে যেখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করছি সেখানে সেটা দেখে নেবে, আবার ওয়ান লাইনার যেখানে রয়েছে সেটাও দেখে নিও। দেখো চারটে অপশন, অপশন এ রাশিয়া, অপশন বি ইউক্রেন, অপশন সি পোল্যান্ড আর অপশন ডি জার্মানি। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি ইউক্রেন। তাহলে চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার কোন দেশে হয়েছিল? না ইউক্রেনে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 এ রয়েছে, দ্য এক্সন ভ্যালিস অয়েল স্পিল অকার্ড ইন হুইচ কান্ট্রি। ঠিক আছে, 1989 এ কিন্তু এই ঘটনাটা হয়েছিল। ঠিক আছে, এক্সন দেখো ভ্যালডেজ অয়েল স্পিল, এটা 1989 এ হয়েছিল। এটাও একটা মেজর এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়েছিল। ঠিক আছে, আলাস্কার প্রিন্স উইলিয়াম সেখানে একটা বড় পরিবেশগত একটা তেল ছড়িয়ে পড়ে বিপর্যয় কিন্তু হয়েছিল। তাহলে এই দেশের সঙ্গে কোন এটা কোন দেশের সঙ্গে রিলেটেড? চারটে অপশন দেখো, অপশন এ ইউএসএ, অপশন বি কানাডা, অপশন সি মেক্সিকো অ্যান্ড অপশন ডি রাশিয়া। ওকে, এটা কিন্তু ইউএসএ আলাস্কাতে হয়েছিল 1989 এ। সো হিয়ার রাইট আনসার ইজ অপশন এ ইউএসএ। সো ইউএসএ পাশে আমরা কিন্তু টিক মার্ক করে এলাম। নেক্সট দেখো, দ্য লাভ ক্যানাল ডিজাস্টার 1953 থেকে 1978, ওকে, কোন কান্ট্রিতে হয়েছিল? ঠিক আছে, এটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপ অফ ডিজাস্টার। ঠিক আছে, এটাকে বলা হয় লাভ ক্যানাল ডিজাস্টার। দেখো এটা একটা ম্যাসিভ এনভায়রনমেন্টাল ক্রাইসিস হয়েছিল। ঠিক আছে, মানে নায়াগ্রা ফলসে। সো যেটা মেইনলি ব্যাপারটা হয়েছিল মানে শিল্প রাসায়নিকদের যে বজ্রভূমির উপর শ্রমিক শ্রেণীর একটা মানে নির্মিত শ্রমিক শ্রেণীর একটা এলাকা, তারা কিন্তু মানে পরিবেশগত সংকট দেখা দিয়েছিল, মারাত্মক সমস্যায় তারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। কারণ সেখানে বেনজিন থেকে আরম্ভ করে পিসিবির মতো বিভিন্ন মানে বিষাক্ত বজ্র যে পদার্থগুলো সেগুলো কিন্তু বাড়ি ঘর সেখানকার স্কুল সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং যার ফলে কিন্তু মার্কিন পরিবেশ প্রেসিডেন্ট তখন কিন্তু পরিবেশগত একটা জরুরি অবস্থা তখন কিন্তু ঘোষিত হয়। আর এটা কিন্তু প্রায় চলেছিল হচ্ছে 1953 থেকে 1978। ঠিক আছে, মানে পরিত্যক্ত একটা খাল প্রকল্পে সেখানে রাসায়নিক বজ্র ফেলা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই ডিজাস্টার হয়েছিল। ওকে, তো এটাকে ইতিহাসে বলা হয় লাভ ক্যানাল ডিজাস্টার। তো এর সাথে কোন কান্ট্রি রিলেটেড? চারটে অপশন, অপশন এ ইউএসএ, অপশন বি কানাডা অ্যান্ড অপশন বি সি ইউকে অ্যান্ড অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ ইউএসএ। ওকে, তাহলে লাভ ক্যানাল ডিজাস্টারের সাথে নায়াগ্রা ফলস নেইবারহুড সেখানে কিন্তু ইউএস এর নাম উঠে আসে। নেক্সট দেখো, দেখো যে কোশ্চেনটা আমরা তখন বললাম সেটাই দেখো রয়েছে। কোশ্চেন নাম্বার 30 তে রয়েছে, দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 ওয়াজ কজড বাই আ লিক অফ হুইচ গ্যাস। তাহলে কোন গ্যাসের লিকের ফলে ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 এ হয়েছিল? চারটে অপশন, অপশন এ মিথাইল আইসোসায়ানেট, অপশন বি ক্লোরিন, অপশন সি সালফার ডাইঅক্সাইড অ্যান্ড অপশন ডি কার্বন মনোক্সাইড। তাহলে ভোপাল গ্যাস ট্র্যাজেডি যে গ্যাসের লিকের ফলে হয়েছিল সেটা কিন্তু হচ্ছে মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি। ওকে, মিথাইল আইসোসায়ানাইডের লিকের ফলে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 31।
In 2013, Kedarnath floods were caused by which environmental factor? তাহলে কেদারনাথে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তাহলে তার ফলে কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করেছিল যার জন্য 2013-এ সেই ইনসিডেন্টটা হয়েছিল? এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের চারটে অপশন। অপশন এ ক্লাউড বার্স্ট, অপশন বি ল্যান্ডস্লাইড, অপশন সি আর্থকোয়েক অ্যান্ড অপশন ডি সাইক্লোন। তাহলে কেদারনাথ ফ্লাডস যেটা হয়েছিল কেদারনাথে যেটা, তাহলে তার জন্য কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রেসপন্সিবল ছিল 2013-এ? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো ক্লাউড বার্স্ট, অপশন এ। ঠিক আছে, মেঘ ভাঙা বৃষ্টি, তার ফলেই কিন্তু কেদারনাথে ভয়াবহ বন্যা হয়েছিল। ঠিক আছে, সো রাইট আনসার ইজ অপশন এ ক্লাউড বার্স্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32-তে বলেছে দ্য 2004 ইন্ডিয়ান ওশান সুনামি এফেক্টেড হুইচ ইন্ডিয়ান স্টেট? তাহলে 2004-এ ইন্ডিয়ান ওশানে যে সুনামি হয়েছিল তার ফলে কোন স্টেট এফেক্টেড হয়েছিল? চারটে অপশন। অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কেরালা অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে ইন্ডিয়ান ওশানের সুনামির ফলে 2004-এ যে ভয়াবহ সুনামি হয়েছিল ইন্ডিয়ান ওশানে, তার ফলে কিন্তু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা সমস্ত স্টেটই এফেক্টেড হয়। সো ইয়ার ডি অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। সো অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33-তে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সোর্স অফ আ ফ্রেশ ওয়াটার? তাহলে এদের মধ্যে কোনটি মিষ্টি জলের সোর্স বা উৎস নয়? ঠিক আছে, এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। দেখো অপশন এ রিভার, অপশন বি ওশান, অপশন সি ওয়েল অ্যান্ড অপশন ডি পন্ড। তাহলে এদের মধ্যে কোনটা ফ্রেশ ওয়াটারের সোর্স নয়? না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো ওশান। কারণ আমরা জানি যে ওশানের জল হচ্ছে লবণ মিশ্রিত, বালি মিশ্রিত জল, সেটা কিন্তু কখনোই ফ্রেশ ওয়াটারের সোর্স নয়। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এবং অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দিলাম। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34-এ বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেনোমেনন ওয়ার পলিউটেন্টস অ্যাকিউমুলেট ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কজ হার্ম? তাহলে সেই ফেনোমেননের নাম বলো যেখানে পলিউটেন্টস অ্যাকিউমুলেট হয় এনভায়রনমেন্টে এবং সেটা ক্ষতি করে এনভায়রনমেন্টকে। ওকে, চারটে অপশন। দেখো অপশন এ হচ্ছে পলিউশন, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে ক্লাইমেট চেঞ্জ, অপশন সি তে রয়েছে ওজোন ডিপ্লেশন অ্যান্ড অপশন ডি তে দেওয়া বায়ো অ্যাকুমুলেশন। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে যে ফেনোমেননের প্রভাবে এনভায়রনমেন্ট এবং অ্যাকুমুলেট হয়ে সেটা হচ্ছে ক্ষতি হয়, সেটা কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি বায়ো অ্যাকুমুলেশন। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35-এ বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আ ন্যাচারাল এনভায়রনমেন্টাল ডিজাস্টার? তাহলে এদের মধ্যে কোনটা ন্যাচারাল এনভায়রনমেন্টাল ডিজাস্টারের উদাহরণ? চারটে অপশন। অপশন এ আর্থকোয়েক, অপশন বি ফ্লাড, অপশন সি ল্যান্ডস্লাইড অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এদের মধ্যে সমস্ত কিছুটাই কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্টাল ডিজাস্টার, সেটা ভূমিকম্প হোক, বন্যা হোক, ল্যান্ডস্লাইড হোক বা সব। তাহলে হিয়ার রাইট আনসার ইজ অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। সমস্ত কিছুর প্রভাবেই কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 36, দ্য ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার ডিজাস্টার। ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার ডিজাস্টার যেটা 2011-তে সংগঠিত হয়েছিল, কোন কান্ট্রিতে হয়েছিল? মানে খুব ভয়াবহ একটা ঘটনা। ঠিক আছে, তাহলে ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার ডিজাস্টার যেটা 2011-তে হয়েছিল সেটা কোন দেশে হয়েছিল? চারটে অপশন। অপশন এ চায়না, অপশন বি জাপান, অপশন সি সাউথ কোরিয়া অ্যান্ড অপশন ডি রাশিয়া। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল কিন্তু 2011-তে জাপানে। সো হিয়ার অপশন বি জাপান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37-এ বলেছে দ্য ডিপ ওয়াটার হরাইজন অয়েল স্পিল 2010-এ যেটা হয়েছিল সেটা কোন ওয়াটার বডিতে হয়েছিল? দ্য ডিপ ওয়াটার হরাইজন অয়েল স্পিল 2010 হ্যাপেন্ড ইন হুইচ বডি অফ ওয়াটার?
ঠিক আছে? দেখো ৪ টে অপশন, অপশন এ গালফ অফ মেক্সিকো, অপশন বি আটলান্টিক ওশেন, অপশন সি প্যাসিফিক ওশেন অ্যান্ড অপশন ডি ইন্ডিয়ান ওশেন। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো ডিপ ওয়াটার হরিজন ছিল হচ্ছে যে ওয়াটার বডিতে, সেটা কিন্তু হচ্ছে গালফ অফ মেক্সিকো। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন এর পাশে টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 এ বলেছে হুইচ ডিজাস্টার ইজ নোন অ্যাজ দ্য ওয়ার্ল্ড ওর্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। তাহলে এদের মধ্যে কোন ডিজাস্টার পৃথিবীর মধ্যে সবথেকে ওর্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার নামে পরিচিত, মানে যার ভয়াবহতা এখনো অবধি বললাম, আমরা বলেছিলাম এটা নিয়ে আলোচনা করতে গিয়ে যে প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন সেটা বাহিত হয়ে যাচ্ছে। ওকে, ৪ টে অপশন। অপশন এ চেরনোবিল ডিজাস্টার, অপশন বি ভোপাল গ্যাস ট্র্যাজেডি, অপশন সি এক্সন ভ্যালিস অয়েল স্পিল অ্যান্ড অপশন ডি সেভাসুর ডিজাস্টার। তাহলে যেটা ওয়ার্ল্ডের এখনো অবধি ওর্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার নামে পরিচিত সেটা সেটা কিন্তু হচ্ছে, দেখো যেটা এখনো অবধি ওয়ার্ল্ডের ওর্স্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার নামে পরিচিত সেটা কিন্তু হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ওকে, আজও কিন্তু তার ভয়াবহতা মানুষজন বহন করছে। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম, যেহেতু ইউনিয়ন কার্বাইড কারখানায় ডিজাস্টারের ফলে এটা কিন্তু হয়েছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 এ বলেছে দ্য মিনামাটা ডিজিজ, বিখ্যাত মিনামাটা ডিজিজ যেটা মার্কিউরি পয়জনিং এর ফলে হয়েছিল সেটা কোন দেশে হয়েছিল? ৪ টে অপশন। অপশন এ জাপান, অপশন বি চায়না, অপশন সি ইউএসএ অ্যান্ড অপশন ডি ব্রাজিল। তাহলে মিনামাটা ডিজিজ যেটা মার্কারি পয়জনিং এর প্রভাবে হয়েছিল, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ জাপান। তো জাপানের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 40। দেখো কোশ্চেন নাম্বার 40 তে রয়েছে দ্য উত্তরাখেপি ল্যান্ডস্লাইড অকার্ড 2013 কোন ইন্ডিয়ান স্টেটে হয়েছিল? ৪ টে অপশন। অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি আসাম। তাহলে এই ল্যান্ডস্লাইড 2013-তে সংগঠিত হয়েছিল কিন্তু উত্তরাখণ্ডে। তো ইয়ার অপশন এ উত্তরাখণ্ড ইজ দ্য রাইট আনসার। তো অপশন এ উত্তরাখণ্ডের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। দেখো question number 41, very very important. In 1984, the Bhopal gas tragedy was caused by leakage of methyl isocyanate from which plant? তাহলে 1984-তে ভোপাল গ্যাস ট্র্যাজেডি লিকেজ, যেটা বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল মিথাইল আইসোসায়ানেট, সেটা কোন প্ল্যান্ট বা কোন কারখানা থেকে তার নির্গমন হয়েছিল? ঠিক আছে, কোন প্ল্যান্ট থেকে? ৪ টে অপশন। অপশন এ ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ইউসিআইএল, অপশন বি ডাউ কেমিক্যাল কোম্পানি, অপশন সি ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অপশন ডি বিএসএফ ইন্ডিয়া। সঠিক উত্তর হবে কিন্তু সেটা যে জায়গা থেকে নির্গমন হয়েছিল সেই প্ল্যান্টটার নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড বা ইউসিআইএল। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাই আমরা অপশন এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 তে বলেছে হুইচ ইন্ডিয়ান স্টেট ফেস দ্য সাইক্লোন আমফান ইন 2020। তাহলে কোন ইন্ডিয়ান স্টেট 2020-তে আমফানকে ফেস করেছিল? ৪ টে অপশন। অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি ওড়িশা, অপশন সি কেরালা অ্যান্ড অপশন ডি তামিলনাড়ু। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ ওয়েস্ট বেঙ্গল। সো অপশন এ ওয়েস্ট বেঙ্গলের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দিলাম। ভয়াবহ আমফান হয়েছিল 2020-তে এবং সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। ওকে, চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 43 তে। ওকে, দ্য 1998 গুজরাট ফ্লাড ওয়াজ কজড বাই হেভি ডিসচার্জ ফ্রম হুইচ ড্যাম। তাহলে 1998-এ গুজরাটে যে ভয়াবহ বন্যা হয়েছিল হেভি ডিসচার্জের ফলে, সেটা কোন ড্যাম থেকে জল ছাড়ার প্রভাবে হয়েছিল? ৪ টে অপশন। অপশন এ সর্দার সরোবর ড্যাম, অপশন বি নর্মদা ড্যাম, অপশন সি ভাকরা ড্যাম অ্যান্ড অপশন ডি টেহরি ড্যাম। এক্ষেত্রে 1998-এ যে গুজরাট ফ্লাড হয়েছিল হেভি ডিসচার্জ হুইচ ড্যাম, সেটা কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে সর্দার সরোবর ড্যাম। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দিলাম। ওকে, নেক্সট চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44-এ বলেছি হুইচ ফেনোমেনন রেফার্স টু দ্য রাইজ ইন আর্থস অ্যাভারেজ টেম্পারেচার ডিউ টু গ্রিন হাউস গ্যাসেস। তাহলে কোন ফেনোমেনন
আর্থের যে অ্যাভারেজ টেম্পারেচার গ্রিন হাউস গ্যাসের ফলে যে আর্থের যে প্রতি বছর যে গড় তাপমাত্রা পৃথিবীর যে বাড়ছে তার জন্য কোন ফেনোমেনন দায়ী? ওকে, এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এ গ্লোবাল কুলিং, অপশন বি গ্লোবাল ওয়ার্মিং, অপশন সি ওজোন ডিপ্লেশন অ্যান্ড অপশন ডি অ্যাসিড রেন। এক্ষেত্রে কিন্তু দেখো যার কারণে আর্থের কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার প্রত্যেক বছরই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস গ্যাসের এমিশনের ফলে, সেটা কিন্তু হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি গ্লোবাল ওয়ার্মিং। সো গ্লোবাল ওয়ার্মিং এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 এ বলেছে হোয়াট ওয়াজ দ্য মেজর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ দ্য চেরনোবিল ডিজাস্টার। তাহলে চেরনোবিল ডিজাস্টারের ফলে কি মেজর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পড়েছিল? চারটে অপশন। অপশন এ সয়েল ইরোশন, অপশন বি রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন, অপশন সি অয়েল স্পিল অ্যান্ড অপশন ডি ডিফরেস্টেশন। তাহলে ভয়ঙ্কর যে চেরনোবিল ডিজাস্টার হয়েছিল, যেটা পরিবেশের উপর গভীর ইম্প্যাক্ট ফেলেছিল, তার পিছনে কিন্তু কারণ হচ্ছে রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন। মানে ভীষণই ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি তার কিন্তু নিষ্ক্রমণ হয়েছিল এবং তার ফলে কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছিল। ওকে, চেরনোবিল ডিজাস্টার অ্যানাদার সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট। ওকে, বেশ। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 এ বলেছে সুনামি অকার্স ডিউ টু। তাহলে সুনামি হয় কিসের কারণে? অপশন এ আর্থকোয়েক জেনারেটেড ইন আ দেখো সাবডাকশন জোন, অপশন বি ওয়েভ আপ উইলিং, অপশন সি উইন্ড ইম্প্যাক্ট অ্যান্ড অপশন ডি টাইডাল ফোর্স। তাহলে সুনামি কিসের ফলে হয়ে থাকে? না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো সাবডাকশন জোন থেকে আর্থকোয়েক যে ভূমিকম্প যে জেনারেটেড হচ্ছে তার ফলে কিন্তু সুনামি হয়ে থাকে। ওকে, সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47 এ বলেছে সিসমোগ্রাফ ইজ ইউজড ফর। তাহলে সিসমোগ্রাফ কি কারণে ব্যবহার করা হয়? চারটে অপশন। অপশন এ টু মেজার স্পিড অফ সাইক্লোন, সাইক্লোনের স্পিড মেজার করবার জন্য, অপশন বি টু মেজার আর্থকোয়েক, আর্থকোয়েক মেজার করবার জন্য, অপশন সি টু মেজার রেনফল, রেনফল মেজার করবার জন্য, অপশন ডি টু মেজার চার্জ অন এনি মেটাল রড। তাহলে সিসমোগ্রাফ ইউজড করা হয় কিন্তু হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে আর্থকোয়েক মেজার করবার জন্য। সো টু মেজার আর্থকোয়েক ইজ দ্য রাইট আনসার। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 এ বলেছে আন্ডার হুইচ টাইপ অফ ন্যাশনাল হ্যাজার্ডস টু ব্লিজার্ড কাম। তাহলে কোন ন্যাশনাল হ্যাজার্ড এর ফলে ব্লিজার্ড আসে? চারটে অপশন। অপশন এ অ্যাটমসফেরিক, অপশন বি টেরেস্ট্রিয়াল, অপশন সি অ্যাকোয়াটিক অ্যান্ড অপশন ডি বায়োলজিক্যাল। তাহলে হুইচ টাইপ অফ ন্যাশনাল হ্যাজার্ডস টু ব্লিজার্ড কাম, না সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ অ্যাটমসফেরিক। সো হিয়ার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49 এ বলেছে সুনামি ওয়ার্নিং সেন্টার ইন ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। তাহলে সুনামি ওয়ার্নিং সেন্টার ইন্ডিয়ার কোথায় অবস্থিত? চারটে অপশন। অপশন এ চেন্নাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি মুম্বাই অ্যান্ড অপশন ডি দিল্লি। তাহলে সুনামি ওয়ার্নিং সেন্টার ইন্ডিয়ার অবস্থিত হচ্ছে চেন্নাইয়ে। সো ইয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সুনামি ওয়ার্নিং সেন্টার ইন ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট চেন্নাই। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 তে বলেছে ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তাহলে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার কোথায়? চারটে অপশন। অপশন এ ইউপি, অপশন বি গুজরাট, অপশন সি পাঞ্জাব অ্যান্ড অপশন ডি দিল্লি। সো হিয়ার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে দিল্লিতে। ওকে, তাহলে এই ইভিএস এর আমরা যেটা বলেছিলাম যে সেকেন্ড পার্টের উপর আমাদের কোশ্চেন আসছে, সেখানে টোটাল সেট অফ 50টা কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম। আমাদের অলরেডি ফার্স্ট ইভিএস এর যে ফার্স্ট পার্টে সেখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেট নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমাদের টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা
যারা এখনো অব্দি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু ক্লাস ভিডিওগুলো পরপর পাবে। আর এটা কিন্তু হচ্ছে TCS Mantra WB তে EVS এর উপর আমাদের 2nd পার্টের ক্লাস ভিডিও আপলোড করা হলো। ঠিক আছে? তোমরা কিন্তু যারা সামনে আপকামিং অনেক পরীক্ষা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের অনেক পরীক্ষার নোটিফিকেশন আসছে। অলরেডি বিভিন্ন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তারা কিন্তু ইন ডিটেইলে সবটা আমাদের কিন্তু ক্লাসে পেয়ে যাবে। ওকে? সো এই ক্লাসগুলো যদি কেউ পিডিএফ নিতে চাও এবং এই কোশ্চেনগুলো যদি কেউ পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক গ্রুপ দেওয়া রয়েছে। সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে চাকরির বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আলোচনা করা হয়। ওকে? TCS মান্ত্রার পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে? আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।